देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। শাশুমা বাজার এসে গেছে, সবকিছু আছে কিনা আপনি দেখে নিন। জাঙ্কুকের সাঙ্গপাঙ্গরা বাজার নিয়ে বাড়িতে ঢুকলে জাঙ্কুক রিনা আক্তারকে ডাকলো। আজকেও বাজার দেখে রিনা আক্তারের চোখ কপালে উঠেছে। বেগম অবাক হয়ে গেছে এত বাজার দেখে। এসব কি করেছো জাঙ্কুক, তুমি এত জিনিস খাবে কে? তুমি তো পুরো বছরের বাজার করেছো। কি যে বলেন না ভাইয়া, এগুলো সামান্য বাজার। শাশুমা, এই যে বোয়াল মাছ, এটার ওজন 12 কেজি। এটা রান্না করার পর শুধু এক টুকরো মাছ দিয়ে খাবে এবং সব থেকে বড় টুকরোটা ও খাবে। বাকিগুলো প্রতিবেশীদের বাড়িতে দেবেন। আরও 2টা বোয়াল আছে, সেগুলো আপনারা খাবেন। জাঙ্কুক হাসি মুখেই বলল কথাটা। কি কও জামাই, এত বড় মাছের এক টুকরা শুধু তে খাইব আর সবগুলা বিলাই দিমু? রিনা আক্তার অবাক হয়ে গেছে জাঙ্কুকের কথা শুনে। হ্যাঁ শাশুমা, জীবন জাঙ্কুক তার বউয়ের জন্য এতটুকু করতে পারে। তে এত বড় মাছ একা খেতে পারবে না, সেটা আমি জানি, কিন্তু মাছটা কিনেছি ওর সম্মানের জন্য। গতকাল দেখলাম লেজের কাছের মাছের টুকরা নিয়ে নাড়াচাড়া করছিল, কাটার জন্য খেতে পারছিল না, সেজন্য আজকে বোয়াল মাছ এনেছি। ও শুধু এখান থেকে এক টুকরাই খাবে। আমার আম্মু যদি দেখে এ বাবার বাড়িতে বেড়াতে এসে শুকিয়ে গেছে, তখন নির্ঘাত আমাকে বোকা খেতে হবে। জাঙ্কুকের কথা শুনে রিনা আক্তার চমকে ওর দিকে তাকায়। ওর চোখগুলো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। বেগম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ছেলেটা যে তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে সেটা বুঝতে পারছে ও। আবেগের 2 ফোঁটা অশ্রু গড়ায় বেগমের চোখ থেকে। অবশেষে তার বোনটা সুখের নাগাল পেয়েছে। এদিকে রিনা আক্তারের গালে যেন কেউ চপট আঘাত করেছে। আধার রাতের কালিমা যেন কেউ মেখে দিয়েছে তার মুখে। জীবন জাঙ্কুক সরাসরি না বললেও পরোক্ষভাবে ঠিকই বুঝিয়ে দিয়েছে। গতকাল সে তেকে লেজের কাছের মাছের টুকরা দিয়েছিল, তাই সে প্রতিবাদ করতে পারল না। গাইগুই করে রান্নাঘরের দিকে চলে গেল। তে বারান্দায় দাঁড়িয়ে সবকিছুই অবলোকন করছিল। জাঙ্কুকের এমন কাজে ও মোটেও অবাক হয়নি। এই কয় মাসে ও জাঙ্কুককে চিনে গেছে। ওর জন্য জীবন জাঙ্কুক কি কি করতে পারে সেটা ও ভালো করেই জানে। গতকাল ওর প্লেটের দিকে এক নজর তাকিয়েছিল জাঙ্কুক এবং সাথে সাথেই তার মুখে আধার ঘনিয়েছিল। সেটা কেউ না দেখলেও তে ঠিকই দেখেছে। জিমিন রুমে গোছগাছ করছে। আজ বিকেলেই চাচা শ্বশুর ফুপি শাশুড়ি বাসায় আসবে, তাই যতটা সম্ভব সব কাজ এগিয়ে রাখছে ও। রাতে রান্নার জোগাড় করে রেখেছে। রান্নাঘরের দায়িত্ব দিয়েছে 2 জনকে। তারা নাস্তার আয়োজন করছে। কাজের মধ্যেই জিমিনের ফোন বেজে উঠল। হাতে থাকা ফ্লাওয়ার ভাস সাইড টেবিলে রেখে ফোন হাতে নিল। অপরিচিত নাম্বার দেখে একটু চিন্তা করলো কে ফোন করেছে। এদিকে ফোন একবার কেটে গিয়ে আরেকবার বাজতে শুরু করেছে। এবার অত শত না ভেবে জিমিন ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশে নীরবতা বিরাজ করছে। কারো আওয়াজ না পেয়ে বিরক্ত হয়ে ফোন রাখতে গেলেই অপর পাশ থেকে কেউ কথা বলল। আমি সুগা। কথাটা জিমিনের কানে যেতেই ওর বুকটা ধক করে উঠল। এতদিন পর সে ফোন দিয়েছে। কেমন আছেন আপনি? হড়বড়িয়ে জানতে চাইল জিমিন। ভালো আছি, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? সুগার কথা শুনে জিমিনের বুকে অভিমানেরা হানা দেয়। মনের ভেতর থেকে কারা যেন বলতে থাকে, এতদিনে সে জানতে চাইছে তুই কেমন আছিস, তোর কথা আদৌ কি তার মনে হয়? আর এদিকে তুই তার চিন্তায় অস্থির হয়ে আছিস। সে নাকি তোকে 4 বছর আগে থেকে ভালোবাসে, এই তার ভালোবাসার নমুনা? এতদিন পর জানতে চাইছেন কোনো সমস্যা হচ্ছে কিনা? যদি কোনো সমস্যা হতোই তবে আপনি কিভাবে জানতে পারতেন? হুট করে বলেই ফেলল জিমিন। ওর ভীষণ কান্না পাচ্ছে। ওর প্রতি সুগার নিষ্পৃহ আচরণ মানতে পারছে না কিছুতেই। জিমিনের অভিযোগ মাখা কথা শুনে সুগা থমকে যায়। কয়েক মুহূর্ত জিমিনের কথার উত্তর খুঁজে পায় না। একটু ধাতস্থ হয়ে মুখ খুলল সে।
আমি ফোন করলে আপনি বিরক্ত হতে পারেন ভেবে ফোন দিইনি। আমি চেয়েছি আমার অনুপস্থিতিতে আপনি ওই বাড়িতে নিজেকে মানিয়ে নিন, তাই নিজের অস্তিত্ব জানান দেইনি আপনাকে। আমি চেয়েছি আপনি আপনার মতো জীবনযাপন করুন। সুগার মুখে এমন কথা শুনে জিমিন স্তব্ধ হয়ে গেছে, বুকটা কাঁপছে ভীষণ। তবে কি সুগা ভাবে জিমিনের জীবনে সে উপদ্রব্য? আখিদয় পূর্ণ হয়েছে নোনা জলের সায়রে, তারা ঝরে পড়তে চাইছে গাল বেয়ে। নীরবে অশ্রু সংবরণ করলো মেয়েটা, এরপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সমস্যার কথা জানতে নিশ্চয়ই ফোন দেননি, কেন ফোন দিয়েছেন সেটা বলুন। জিমিনের ঝাঁঝালো গলা শুনে থমকায় সুগা। মেয়েটা মতিগতি ও বুঝতে পারছে না, তবে সে বেশি কথা বাড়ুক সেটাও চায় না। আসলে আজকে ফুপি চাচুরা বাসায় যাচ্ছে, সাথে আমার কাজিনরাও আছে। প্রথম প্রথম হয়তো আপনার একটু অস্বস্তি হতে পারে। আপনার যদি কোনো সমস্যা হয় তবে আন্টিকে বলবেন। তবে দেখবেন আমার ফুপি চাচু বড়াম্মু সবাই অনেক ভালো। আমার বিশ্বাস তারা আপনাকে দেখে খুশি হবে। এতক্ষণে জিমিন বুঝতে পারছে সুগার ফোন দেওয়ার কারণ। রাগে ওর শরীর চিরবির করছে। কয়েক মুহূর্ত পর আবার রাগ দেখিয়ে বলে ওঠে, বুঝেছি আপনি কেন ফোন দিয়েছেন। আমার কোনো সমস্যা হবে না। আর কিছু বলবেন? আমার অনেক কাজ আছে। জিমিনের এমন তীর্যক কথাবার্তা শুনে সুগা ভড়কে যায়। ও বুঝতেই পারছে না কেন জিমিন ওর সাথে এভাবে কথা বলছে। আমি রাখছি, আপনি ভালো থাকবেন। আর কোনো কিছুর প্রয়োজন হলে আন্টিকে বলবেন। তো আর কাকে বলবো? সবকিছুর জন্য তো আন্টিকেই রেখে গেছেন। জিমিন রাগে ফোনটা কেটে দেয়। এদিকে সুগা ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে আছে। মেয়েটা এত রেগে গেল কেন সেটাই ওর মাথায় ঢুকছে না। সেদিন সন্ধ্যার আগ মুহূর্তে সুগার ফুপি চাচুরা আসলো। তাদের সাথে আছে সুগার 3জন কাজিন। সুগার বাবারা 3 ভাই 1 বোন। এই 4 ভাই বোনের 7 জন ছেলে মেয়েদের মধ্যে সুগা শুধু একটা ছেলে, বাকি সবাই মেয়ে। এজন্য সুগাকে সবাই একটু বেশি আদর করে। সুগার ফুপি ফাতিমা জান্নাত জিমিনকে দেখে জড়িয়ে ধরলেন। সুগার 2 চাচু আর বড় মারাও জিমিনকে দেখে ভীষণ খুশি হয়েছে। তারা কয়েক মুহূর্তের মধ্যেই জিমিনকে আপন করে নিয়েছে। সুগার কাজিনরাও তাদের একমাত্র ভাবিকে পেয়ে আনন্দে আটখানা হয়ে গেছে। জিমিন প্রথম দিকে একটু ভয়ে ভয়ে থাকলেও সবার আন্তরিকতা দেখে সেও মিশে যায় সবার সাথে। ওকে দেখে কেউ মনেই করবে না আজই প্রথমবার তাদের সাথে দেখা হয়েছে ওর। দাদু ছেলে মেয়েকে কাছে পেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তিনি থেকে থেকে ছেলে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন, আবার কখনো প্রাণ খোলা হাসিতে মাতছেন তিনি। জিসু আন্টি সবাইকে একসাথে দেখে আনন্দের চোখ মুছলেন আঁচলের কোণে। মনে আনন্দ থাকলেও সুগার শূন্যতা তাকে কাঁদাচ্ছে। সবাই এখানে একসাথে আনন্দ করছে, কিন্তু সুগা তার ব্যস্ত জীবন কাটাচ্ছে। রাতের খাবার খেয়ে ননদদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে জিমিন রুমে এসেছে। অনেকদিন পর ও কারোর সাথে এভাবে মন খুলে হেসেছে, আড্ডা দিয়েছে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এজন্য আর দেরি না করে বিছানায় যায়। অনেকক্ষণ শুয়ে থাকার পরেও ওর ঘুম আসছে না। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। রাত 2:30 বাজলেও ওর চোখে ঘুম নেই। বারবার মনে হচ্ছে দুপুরে সুগার সাথে এতটা রুড না হলেও পারত। ওর এমন আচরণ দেখে নিশ্চয়ই সুগা ওর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে। ইস, কেন যে এমন করতে গেল। এখন আফসোস হচ্ছে জিমিনের। কেন তার সাথে ভালোভাবে কয়েকটা কথা বললো না। আজকের এমন ব্যবহার পাওয়ার পর সে নিশ্চয়ই আর জিমিনকে ফোন দেবে না। কথাটা মনে হতেই ফুপিয়ে কেঁদে উঠল জিমিন। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না এইসব ভাবছে কেন। অনেকবার মনকে প্রবোধ দিয়েছে এসব কথা আর ভাববে না। সে অনুযায়ী চেষ্টাও করেছে, কিন্তু কোনোবারই সফল হচ্ছে না। সেই রাত পুরোটাই জেগে কাটলো জিমিনের। ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে গেল। মাথাটা ভীষণ ধরেছে। এই মুহূর্তে 1 কাপ কড়া চা না হলে চলবে না। গ্রামে কয়েকদিন কাটিয়ে বগম চিটাগাং ফিরে গেল। জাঙ্কুকে ডেকে নিয়ে বাসায় ফিরল। তের মন ভীষণ খারাপ, বগম চলে গেছে। কতদিন পর আবার ভাইকে দেখতে পাবে সেটা ও জানে না। ও শুধু একটা কথাই মনে হচ্ছে, ভাইয়ের সাথে আগের মতো আর দেখা হবে না, কথাও হবে না। ও এখন অন্য বাড়ির বউ, চাইলেই যখন তখন ভাইয়ার কাছে যেতে পারবে না।
ভাইয়া ওর হাতের রান্না ছাড়া খেতে পারতো না, কিন্তু একটা সময় অন্যের রান্না খেয়ে ঠিকই অভ্যস্ত হয়ে যাবে। সে চাই ওর ভাই ভালো থাকুক, কিন্তু দীর্ঘদিন ভাইয়ার অনুপস্থিতিতে ওকে পীড়া দেয়। একা ফ্ল্যাটে ভাইয়া কিভাবে থাকে সেটা ভাবে ও। অসুখ বিসুখ হলে তাকে দেখার কেউ নাই, সেবা করারও কেউ নাই। এটাও ভাবাই থেকে সারা জীবন নীরবে সকল অনাদর সয়ে যাওয়া ভাইয়ার জীবনে কেউ আসুক, যে ভাইয়ার জীবন ভালোবাসে ভরিয়ে দেবে, সেটাই চাইতে। সবকিছু ভেবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। বৌমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার মা? জাঙ্কুক কিছু বলেছে? জিন থেকে ডাকতে এসে দেখলো মেয়েটা কাঁদছে। তিনি প্রায় ছুটে আসলেন ওর কাছে। না মা, আমি ভাইয়ার কথা ভেবে কাঁদছি। আমার ভাইয়া একা একা থাকে, তাকে দেখার কেউ নেই। বুয়ার রান্না খেতে পারে না ভাইয়া। পাগলি মেয়ে, তাই বলে এভাবে কাঁদবে? এবার বোকমের বিয়ের ব্যবস্থা করো। তোমার আব্বাকে বলো, এরপর মেয়ের খোঁজ করো। আর যদি বোকমের কোনো পছন্দ থাকে তাহলে তো কথাই নেই। শাশুড়ির কথাটা তের ভীষণ মনে ধরেছে। ও সিদ্ধান্ত নিল আগে জাঙ্কুকের সাথে এই বিষয়ে কথা বলবে, এরপর বোকমের সাথে আলোচনা করবে। শুনছেন? জাঙ্কুক ফোন নিয়ে ব্যস্ত। তে অনেকক্ষণ ধরেই ওর আশেপাশে ঘুরঘুর করছে। জাঙ্কুক সেটা দেখেও কিছুই বলছে না। ওর তেকে রাগাতে খুব ভালো লাগে। বলুন, শুনছি। আবারও ইয়ার্কি করছেন? মুখ গোমরা করে বসে আছে তে। ইয়ার্কি নয়, সিরিয়াসলি বলছি। কি বলতে চান বলে ফেলুন মহামান্য রানী সাহেবা। এই অধম আপনার সকল কথা শোনার জন্য সদা প্রস্তুত। এভাবে ইয়ার্কি করলে আমি কিন্তু বলবো না বলে দিলাম। সরি মেরি জান, এবার বলো, তোমার মনের যত কথা আছে সব শুনতে আমি প্রস্তুত। কথাগুলো বলতে বলতে জাঙ্কুক হাত বাড়িয়ে তেকে নিজের কাছে টেনে এনেছে। মা ভাইয়ার বিয়ের কথা বলছিল, আমাকে বললো ভাইয়াকে বলতে। কিন্তু ভাইয়াকে কিভাবে বলবো? আমি আগে কখনোই ভাইয়ার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলিনি। জাঙ্কুকের বুকে মাথা রেখে কথাগুলো বলল তে। তুমি ভাইয়াকে বলো তার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, একটা পার্মানেন্ট রাঁধুনির ব্যবস্থা করতে হবে। এছাড়াও রাতে ঘুমানোর জন্য তার জলজান্ত কোলবালিশ দরকার। শিমুল তোলার কোলবালিশ দিয়ে কোনো পুরুষেরই ঘুম হয় না ঠিকঠাক। জাঙ্কুকের কথা শোনা মাত্রই ওর বুক থেকে মুখ তুললতে। রাগে ওর কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। অসভ্য পুরুষ, আমি ভাইয়াকে এসব বলবো? ভাইয়া আমার মুখে এসব শুনলে আমাকে নির্ঘাত থাপড়াবে। আপনি কি আমার থাপ্পড় খাওয়ার রাস্তা ক্লিয়ার করছেন? তোমার থাপ্পড়ও খেতে হবে না, আবার ভাইয়াকে কিছু বলতেও হবে না। ভাইয়াকে যা বলার আমি বলবো। তুমি বলতে গেলে সব ভেস্তে যাবে। আচ্ছা, মনে করে বলবেন কিন্তু। ভাইয়াকে কিন্তু রাজি করাতেই হবে, বুঝলেন? সেই সব তোমাকে ভাবতে হবে না। কথা না বলে এখন বুকে এসো দেখি। অনেকক্ষণ আদর করিনি আমার বউটাকে। জাঙ্কুক হাত বাড়িয়ে আবারও তেকে নিজের বুকে জড়িয়ে নিল। মিনহাজ, রাস্তার কাজ কত দূর এগিয়েছে? কাজের জন্য নির্ধারিত সময়সীমা কিন্তু শেষ হয়েছে আরো 4 দিন আগে। এভাবে সময় লাগালে আমার দুর্নাম বই সুনাম হবে না। মিস্টার নামজুন অফিসে বসে আছেন। তাকে কয়েকজন জানিয়েছে সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজের কোনো অগ্রগতি নেই। তাই তিনি তার সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন। আমি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি, তারা খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে চেয়েছে। তুমি বিষয়টা দেখো, নতুবা আমাকে মিটিংয়ে বসতে হবে সকলকে নিয়ে। আর আমি যদি একবার মিটিং ডাকি তবে কাউকে ছেড়ে কথা বলবো না। আমি চাই না একটা টাকাও এদিক ওদিক খরচ হোক। আর যদি এমন দেখি তবে আমি এবার সবার মুখোশ খুলে দেব। মিস্টার নামজনের কথার উপর আর কিছু বললেন না তার সেক্রেটারি। সে বিভিন্ন জায়গায় ফোন করতে ব্যস্ত হয়ে পড়ল। মিস্টার নামজুনও কয়েক জায়গায় ফোন করে কাজের ব্যাপারে খুঁটিনাটি সবকিছু জেনে নিয়েছে। সেই সাথে কয়েকজনের উপর রাগারাগিও করেছে। তে লিসা ড্রয়িং রুমে বসে খুনসুটি করছিল। জিন একটু দূরে বসে দুজনকে দেখছে। ছেলের বউ তিনি মনের মতো পেয়েছে, এতেই তার আনন্দ। বুঝলে ভাবি, আমার কাজিন মহল বেগম ভাইয়ার ওপর ক্রাশ খেয়েছে। হানসুহি সহ 4 জন বেগম ভাইয়ার ওপর ফিদা। ওদের মধ্যে থেকে একজনকে বেছে নাও ভাইয়ার বউ হিসেবে। আমার কাজিনরা কিন্তু ওয়াইফ ম্যাটেরিয়াল। আমি ভাইয়াকে এখন অব্দি বিয়ের কথা বলতেও পারিনি। তোমার ভাইয়া বলতে চেয়েছে।
আগে দেখি ভাইয়া কি বলে। তেরও ইচ্ছে বেগম এবার বিয়েটা করে ফেলুক। যা করার তাড়াতাড়ি করো ভাবি। বেগম ভাইয়ার বিয়েতে আমরা অনেক মজা করব। 7 দিন আগেই তোমাদের বাড়িতে যাব। তোমার গোমরামুখ ভাইকে ভীষণ জ্বালাবো। সে আমাকে কিছু বলতে পারবে না, শুধু চুপচাপ সহ্য করবে। বাহ লিসা, তুমি এত কিছু ভেবে রেখেছো। ভাইয়াকে বিয়ের কথা বলতে পারলাম না, আর এদিকে তোমার দেখছি মহা পরিকল্পনা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার ভাইকে রাজি করাও। লিসার কথা শেষ করতে পারলো না, কলিং বেল বাজতেই উঠে গিয়ে দরজা খুলে দেয়। বড় মামাকে দরজার সামনে দেখে বেশ অবাক হয়েছে লিসা। ও জানতো না আজকে মামা আসবে। লিসা মা, আমাকে ভেতরে ঢুকতে দেবে না? এত পথ জার্নি করে এসেছি, আবার তুমিও বাইরে দাঁড় করিয়ে রেখেছো, এটা কি ঠিক? বড় মামার কথা শুনে লিসা লজ্জা পায় ও দরজা ছেড়ে দাঁড়ায়। ভাইয়া, তুমি তুমি আসবে আমাকে জানাওনি তো? জিন নিজেও অবাক হয়েছে ভাইকে এখানে দেখে। জানানোর মতো পরিস্থিতি ছিল না, তাই তোকে বলিনি। এবার আমাকে ঠান্ডা পানি খাওয়া দেখি, পিপাসায় গলা শুকিয়ে গেছে। মামা শ্বশুরকে দেখে তে তার কাছে গিয়ে সালাম দিয়ে কুশলাতে জানতে চায়। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে রান্নাঘরে যায় মামার জন্য নাস্তা বানাতে। নতুন বউ, আজ সুগা বাবা আসবো, বাবার পছন্দের 2টা পদ রান্নু। এই ছাড়াও সকলের জন্য রান্ধন লাগবো। তুমি তো প্রত্যেক দিনই 2-1টা পদ রান্ধো, আইজও কি রানবা? সুগার আসার খবর শুনে চমকে উঠল জিমিন। ও জানতো না সুগা আসছে। সুগার আসার কথা শুনে ওর হৃদস্পন্দনরা ডামাডোল পেটাতে শুরু করেছে। কখন আসবে উনি? আর তাকে ফোন করেছিল? কেন, তোমারে বাবাই কিছু কয় নাই নাকি? তোমারে চমকাই দিবার চাইছিল বাবা? যা, আমি তো তোমারে কইয়া দিলাম। জিসু আন্টির কথা শুনে জিমিন ড্যাব ড্যাবিয়ে তাকিয়ে আছে। সুগা যে ওকে সারপ্রাইজ দেবে না সেটা ও ভালো করেই জানে, কিন্তু আন্টি যখন কিছু বুঝতে পারেনি তাই আর আন্টিকে জানাতে চায় না। উনি কি কি খেতে পছন্দ করেন আন্টি? আমি একদিন শুনেছিলাম উনি ফ্রুট সালাড পছন্দ করেন। ও মা, তুমি আমার বাবার কি কি খাবার পছন্দ সেটাও জানো না? বাবাই তোমারে কয় নাই? আশ্চর্য হয়েই জানতে চাইলো আন্টি। আন্টির এমন প্রশ্নের মুখে পড়ে মুখ কাচুমাচু করে তার দিকে তাকিয়ে থাকলো মেয়েটা। কি উত্তর দেবে সেটাই চিন্তা করছে। আসলে আন্টি এসব জানতে চাইনি তার কাছে। আমি ভেবেছিলাম উনি আসলে ওনার কাছে জিজ্ঞেস করব। জিমিনের দিকে তাকিয়ে হাসলো জিসু আন্টি। মেয়েটা মলিন মুখে ওর দিকেই তাকিয়ে আছে। আমার বাবাই সব খায়, বাঙালি সব খাবারই সুগা বাবার পছন্দের। তাই এসবের মধ্যে বাবা ছোট মাছ বেশি পছন্দ করে। সব ধরনের ছোট মাছ বাবা খায়। বাসায় ছোট মাছ আছে না আন্টি? না থাকলে কাউকে বাজারে পাঠাতে হবে। আজকে আমি ছোট মাছ রান্না করব। জিমিন জিসু আন্টির প্রত্যুত্তরের আশা না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ওর গন্তব্য রান্নাঘরে। ভাইয়া, তুমি এসেছো? মাই ডিয়ার ভাইয়া, এবার কিন্তু আমরা জম্পেশ আড্ডা দেব। সুগার ফুপু ফাতিমা জান্নাতের মেয়ে সানা দৌড়ে গিয়ে সুগাকে জড়িয়ে ধরলো। কয়েক মুহূর্ত পরই বাকি সব মেয়েরা দৌড়ে গেল সুগার কাছে। একে একে সবাই জড়িয়ে ধরলো ওকে। সুগাও পালাক্রমে জড়িয়ে ধরলো ওর আদরের বোনদের। বিদেশে জন্মাবার সুবাদে ওরা একটু বেশি ফ্রি। জিমিন চোখ সরু করে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে সুগার দিকে। সুগা হেসে হেসে কথা বলছে কাজিনদের সাথে। কিছুক্ষণ সবার সাথে কথা বলে দাদুর কাছে যায় সুগা। ঘুমন্ত দাদুর পাশে অনেকক্ষণ কাটিয়ে রুমে যায়। জিমিন তখন রান্নাঘরে। অনেকদিন পরে রুমে এসে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে সুগা। পুরো রুমটাই মেয়েলি ধাঁচের মনে হচ্ছে। জানালার পর্দা পাল্টানো হয়েছে। আগে সেগুলো হালকা নীল রঙের ছিল, এখন সেগুলো গোলাপি রঙের হয়েছে। বেডশিটটাও হালকা গোলাপি রঙের। সুগার গোলাপি রংটা কখনোই পছন্দের ছিল না। ওর মনে হয় গোলাপি রংটাই মেয়েদের জন্য। এই রঙের শাড়ি সালোয়ার স্যুটে মেয়েদের পারফেক্ট লাগে। সুগা খুঁটিয়ে খুঁটিয়ে রুমটাকে দেখতে লাগলো। ড্রেসিং টেবিল জুড়ে মেয়েলি পারফিউম শোভা পাচ্ছে। সেখানে লিপস্টিক সহ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে যেগুলোর নাম সুগা জানে না, কিন্তু বুঝতে পারছে এগুলো মেয়েদের জিনিস। মোট কথা পুরো রুম জুড়ে মেয়েলি গন্ধ।
এক মুহূর্ত কিছু একটা ভেবে চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয় সুগা। এই মেয়েলি গন্ধটাকে প্রাণ ভরে উপভোগ করতে চাইছে, মিশিয়ে নিতে চাইছে নিজের অস্তিত্বের সাথে। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনি নিচে গেলে তবে খাওয়া শুরু হবে। হঠাৎ জিমিনের গলা শুনে প্রায় চমকে উঠেছে সুগা। মেয়েটা দরজার সামনে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকায় তখন ওর সাথে কথা বলা হয়নি, এমনকি ওকে ভালোভাবে লক্ষ্যও করা হয়নি। এখন সুযোগ পেতেই ওর দিকে গভীর চোখে তাকায় সুগা। মেয়েটা বোধহয় আগের থেকে ফর্সা হয়েছে, সেই সাথে হয়েছে গম্ভীর। কেমন আছেন? আমার কাজিনরা আপনাকে বিরক্ত করছে না তো? বিরক্ত করলে কি করবেন? ওদেরকে মারবেন? জিমিনের উত্তর শুনে থমকায় সুগা। কোন প্রশ্নের কি উত্তর? বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল। না, মারবো কেন? ওরা বিরক্ত করলে ওদেরকে নিষেধ করব। সেটা আমিই করতে পারবো। অযথা আপনি কেন কষ্ট করবেন? ওদের সাথে কেন শত্রুতা সৃষ্টি করবেন? সেটা বোধহয় আপনার জন্য ভালো হবে না। অনেক সুযোগ সুবিধা মিস করবেন তাহলে। জিমিনের কথাগুলো ঠিক বোধগম্য হলো না সুগার, তাই বোকার মতো প্রশ্ন করে বসলো। কিসের সুযোগ সুবিধা বলুন তো? আর ওদের নিষেধ করলেই বা কিসের শত্রুতা সৃষ্টি হবে? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বাচ্চা মানুষ, তাই বড়দের কথা বুঝবেন না, এটাই স্বাভাবিক। আমিই পাগল, বাচ্চারা কত কিছুই করে থাকে, সবকিছু ধরতে আছে নাকি? যাই হোক, ফ্রেশ হয়ে খেতে আসুন। গটগটিয়ে চলে গেল জিমিন। একবারও পিছনে ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত সুগা বিস্ময় ভরা চোখে ওর দিকেই তাকিয়ে আছে। রাতে খাবার পর সুগাকে ওর কাজিনরা ধরে বেঁধে ছাদে নিয়ে গেল। ওরা আগেই সেখানে বসার ব্যবস্থা করে রেখেছিল। ওরা জিমিনকেও ডেকেছিল, কিন্তু ঘুমের অজুহাত দিয়ে জিমিন রুমে চলে যায়। রাত 2:30টায় সুগা রুমে এসে দেখলো জিমিন বই নিয়ে বসে আছে। এ কি, আপনি ঘুমাননি? তখন যে বললেন ঘুমাবেন। তখন ঘুম এসেছিল, এখন সেটা কেটে গেছে। এতে কি আমার অপরাধ হয়েছে? জিমিন বই থেকে মুখ না তুলে বলল কথাটা। অপরাধ হবে কেন? আপনিও ছাদে যেতে পারতেন, ওরা আপনার কথা বলছিল। আপনি থাকলে ওরা আরো মজা করত। আমি গেলে আপনার ভালো লাগতো? অসুবিধা হতো না? বই বন্ধ করে সোজা হয়ে বসেছে জিমিন। কিসের অসুবিধা হবে? আর আপনি গেলে আমার খারাপই বা লাগবে কেন? এভাবে কথা বলছেন কেন আপনি? বাদ দিন, আমার ঘুম পেয়েছে। জিমিন আর কিছু না বলে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। সুগা রুমের মাঝখানে দাঁড়িয়ে অবাক চোখে দেখছে জিমিনকে। মেয়েটা ওর দিকে পেছন ফিরে শুয়ে আছে। জিমিনের দিকে তাকিয়ে ভেবেই চলেছে সুগা, হঠাৎ জিমিন ওর সাথে এমন আচরণ কেন করছে? কি হয়েছে ওর? অনেক ভেবেও কোনো উত্তর পায় না সে। বাধ্য হয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু চিন্তায় সারা রাত ঘুমোতে পারল না বেচারা। আমি মনে হয় প্রেমের গন্ধ পাচ্ছি। আপিরা, বলো তো জিমিনের ঠিক কি হয়েছে? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। জিমিন জেলাস। ও মাই গড, স্টোরিটা কোন লেভেলে যাচ্ছে বুঝতে পারছো? আমি তো অনেক এক্সাইটেড। তোমরাও যদি পরের গুলা জানতে চাও তাহলে আমার সাথে থাকো, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।